নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2024-2025 পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত পেজগুলো রয়েছে তার মধ্যে আমি এসি 190 নম্বর পেজের রাষ্ট্রবিজ্ঞান প্রশ্নপত্রের এমসিকিউ এসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। অলরেডি আমি তোমাদের সামনে এসি 1, 57, 93, 115, 133, 144, 173 এই সমস্ত পেজের সমাধান করে ছেড়ে দিচ্ছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করিয়ে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশান বিতে বার্নার্ড বারুচ। 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় অপশান বি এখানে 1913 নয় 1939 সাল হবে। তারপরে 3 নম্বর প্রশ্ন, ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে অপশান এতে সোভিয়েত ইউনিয়ন। 4 নম্বর প্রশ্ন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল অপশান বিতে জাতীয় স্বার্থ রক্ষা। 5 নম্বর প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি লেখক হলেন অপশান সিতে ফ্রাঙ্কেল। 6 নম্বর প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় অপশান ডিতে ভারত ও চীনের মধ্যে। 7 নম্বর প্রশ্ন, শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় অপশান বিতে 1950 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা হল অপশান এতে 110টি। 9 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে অপশান ডিতে স্থায়ী সদস্যরা। 10 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা অপশান বিতে 15 জন। 11 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ ঘটেছে অপশান ডিতে মার্কিন যুক্তরাষ্ট্রে। 12 নম্বর প্রশ্ন, শাসন বিভাগ যে কয়টি অংশ নিয়ে গঠিত হয় অপশান বিতে 2টি অংশ। 13 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ হল অপশান এতে মার্কিন সিনেট। তারপরে 14 নম্বর প্রশ্ন, ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করেন অপশান সিতে বিচার বিভাগ। 15 নম্বর প্রশ্ন, এককেন্দ্রিক সরকারের অস্তিত্ব আছে অপশান সিতে ব্রিটেনে। তারপরে 16 নম্বর প্রশ্ন, আইনসভার জননী বলা হয় ড্যাশকে অপশান এতে ব্রিটেনের পার্লামেন্টকে। 18 নম্বর প্রশ্ন, ভারতের শাসন বিভাগের প্রকৃত প্রধান হলেন অপশান এতে রাষ্ট্রপতি। তারপরে 18 নম্বর প্রশ্ন, এটা 19 নম্বর প্রশ্ন, এটা 18 নম্বর, ওটা 17, এটা 18 নম্বর প্রশ্ন হবে। স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন অপশান বিতে রাজ্যপাল। 19 নম্বর প্রশ্ন, রাজ্য আইনসভার নিম্নকক্ষকে বলা হয় অপশান এতে বিধানসভা। 20 নম্বর প্রশ্ন, 0 আওয়ার এর সময়সীমা হল অপশান এতে 30 মিনিট। 21 নম্বর প্রশ্ন, গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে বলে অপশান এতে পঞ্চায়েত। তারপরে 22 নম্বর প্রশ্ন, গ্রাম সংসদের সভা আহ্বান করেন অপশান সিতে সভাপতি। 23 নম্বর প্রশ্ন, পৌরসভার প্রধানকে বলা হয় অপশান সিতে চেয়ারম্যান। তারপরে 24 নম্বর প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গে পৌর নিগমের সংখ্যা অপশান সিতে 7টি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 নম্বরে কাদের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল? উত্তর, ঠান্ডা যুদ্ধ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। অথবা মার্শাল পরিকল্পনা কি? উত্তর, ইউরোপের বিভিন্ন দেশকে সহায়তা প্রদানের জন্য 1947 সালের 5 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যে ভাষণ দেন তাকে মার্শাল পরিকল্পনা বলে। 2 দাগের প্রশ্ন, ন্যাটো এর পুরো কথাটি কি? উত্তর, ন্যাটো এর পুরো কথাটি হল নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 3 দাগের প্রশ্ন, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? উত্তর, তৃতীয় বিশ্ব বলতে অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলোকে বোঝায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে 2টি জোটের সৃষ্টি হয়। এই 2 জোটের বাইরে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি ঔপনিবেশবাদের বিরোধীদের তৃতীয় বিশ্ব বলে।
অথবা জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম করো। উত্তর, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম হলো জওহরলাল নেহরু ও মার্শাল টিটো। 4 দাগের প্রশ্ন, সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর, সার্কের বর্তমান সদস্য সংখ্যা হলো 8। 5 দাগের প্রশ্ন, পররাষ্ট্রনীতির সংজ্ঞাতা। উত্তর, জাতির স্বার্থ ও আত্মমর্যাদা বজায় রেখে একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক সৃষ্টি, বজায় রাখা বা দৃঢ় করার জন্য যে নীতি গ্রহণ করে তাকে পররাষ্ট্রনীতি বলে। অথবা আক্রমণাত্মক কূটনীতি কাকে বলে? উত্তর, একটি কূটনৈতিক আক্রমণ বলতে নির্দিষ্ট লক্ষ্য অর্জন বা দ্বন্দ্ব সমাধানের জন্য কূটনীতি, যেমন আলোচনা এবং আনুষ্ঠানিকভাবে যোগাযোগ ব্যবহার করার জন্য একটি দেশ বা দেশগুলির একটি সমন্বিত প্রচেষ্টাকে বোঝায়। 6 নম্বর প্রশ্ন, সাপটা এর পুরো কথা কি? উত্তর, সাপটা এর পুরো কথাটি হলো সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। অথবা WTO কবে গঠিত হয়? উত্তর, WTO 1995 সালে গঠিত হয়। 7 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ দিবস বছরের কোন দিন পালিত হয়? উত্তর, 24শে অক্টোবর প্রতি বছর সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয়। অথবা সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? উত্তর, প্রতিটি রাষ্ট্রই 5 জন স্থায়ী কিংবা অস্থায়ী প্রতিনিধি সভায় প্রেরণ করতে পারে। 8 নম্বর প্রশ্ন, সামাজিক ও অর্থনৈতিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত? উত্তর, সামাজিক ও অর্থনৈতিক পরিষদ বর্তমান 54টি সদস্য দেশ নিয়ে গঠিত। অথবা দাগে সামাজিক ও অর্থনৈতিক পরিষদের 2টি বিশেষজ্ঞ সংস্থার নাম লেখো। উত্তর, সামাজিক ও অর্থনৈতিক পরিষদের 2টি বিশেষজ্ঞ সংস্থার নাম হলো 1 নম্বরে খাদ্য ও কৃষি সংস্থা, 2 নম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, 3 নম্বরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, 4 নম্বরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যে যে কোনো 2টি সংস্থার নাম লিখবে। 9 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? উত্তর, আন্তর্জাতিক আদালত নেদারল্যান্ডের হেগে অবস্থিত। 10 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? উত্তর, নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র সহ মোট 9টি সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচনে সম্মতি দাঁড়ানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যের দ্বারা সমর্থিত হলে কোনো ব্যক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন। 11 নম্বর প্রশ্ন, দ্য স্পিরিট অব লজ গ্রন্থটি কার লেখা? উত্তর, দ্য স্পিরিট অব লজ গ্রন্থটি মন্তেস্কুর লেখা। 12 নম্বর প্রশ্ন, লাল ফিতার বাঁধন বলতে কী বোঝায়? উত্তর, লাল ফিতা প্রত্যয়টি 17 শতাব্দীতে শব্দটি হয়ে ইংল্যান্ডে প্রচলিত হয়। সে সময়ে সরকারি ফাইলপত্র লাল রঙের ফিতায় বেঁধে রাখা হতো। এখান থেকে আমলাতন্ত্রের আনুষ্ঠানিকতা, দীর্ঘসূত্রতা, নিয়মকানুনের কড়াকড়ি ও বাড়াবাড়ি বোঝাতে লাল ফিতার দৌরাত্ম্য কথাটির ব্যবহার শুরু হয়। অথবা প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে? উত্তর, যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ওই পদ লাভ করেন না, জনগণের নির্বাচিত প্রতিনিধিগণ কর্তৃক নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন, সেই সরকারকে প্রজাতান্ত্রিক সরকার বলে। তারপরে 13 নম্বর প্রশ্ন, কিচেন ক্যাবিনেট বলতে কী বোঝো? উত্তর, দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ 2-3 জন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেটের ভিতরেই আরও ক্ষুদ্র একটা সংস্থা গড়ে তোলেন, একে কিচেন ক্যাবিনেট বলে। তারপরে 14 নম্বর প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? উত্তর, উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের দ্বারা নির্বাচিত হন। সংসদের উভয় কক্ষের সদস্যদের নিয়ে একটি নির্বাচনী সংস্থা গঠিত হয়। ওই নির্বাচনী সংস্থা দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের একক হস্তান্তরযোগ্য ভোটে এবং গোপন ভোটপত্রের মাধ্যমে তিনি নির্বাচিত হন। অথবা উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী? উত্তর, ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির পরই উপরাষ্ট্রপতির স্থান। তিনি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান রূপে রাজ্যসভার অধিবেশন পরিচালনা করেন। 15 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগ সংস্থা কোনটি? উত্তর, গ্রাম পঞ্চায়েতের বিচার বিভাগ সংস্থা হল ন্যায় পঞ্চায়েত। 16 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত সমিতির 2টি প্রধান কাজ উল্লেখ করো। পঞ্চায়েত সমিতি 2টি প্রধান কাজের মধ্যে আমি এখানে 4টি কাজ তুলে ধরেছি, তার মধ্যে যে কোনো 2টি কাজ তুলে ধরবে তোমরা লিখবে, ওকে। অথবা পৌরসভার 2টি আয়ের উৎস উল্লেখ করো। পৌরসভার আয়ের উৎস হলো জল, বাড়ি, বাজার, বিনোদন, যানবাহনের উপর আরোপিত কর এবং রাজ্য সরকারের অনুদান। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।